ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন আছে। আপনারা জানেন যে লোকসভা ভোটের সঙ্গেই ভগবানগোলা মুর্শিদাবাদে ভগবানগোলা বিধানসভা, সেখানে উপনির্বাচন আছে এবং বরানগরে আছে। কিন্তু আমরা প্রার্থী দেব ভগবানগোলা বিধানসভায়। আপনারা জানেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী কিছুদিন আগে কি হলো ত্যাগ করেছেন। তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে। আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করব। মূলত 5টি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব আর একটা নির্বাচন সেটা ঘোষণা করা হবে এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম, ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন। তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামিল হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিল হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনুর লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উল্লেখযোগ্য অ্যাডভোকেট মজনুর লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মজনুর লস্কর মজনুর লস্কর কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরুতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস। আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি।
শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদুল আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয়, মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে। 2021-এ একটা দল তৈরি হয়েছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে। আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইএসএফকে দরকার কি দরকার নাই তারা দেখবে। মানুষ আমাদেরকে আশা করছি দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ দিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ, যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয়, আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো কাটবে, কারো নির্দিষ্ট কোনো ভোট নাই। এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে করে আজকে আমরা ৭৫ বছর ধরে আর ১৭ বার আমরা এমপি পাঠালাম। দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচার চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় ৮৬% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং কার ওই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে। মানুষ ভোট দিক উন্নয়নের নিরিখে ভোট হবে, মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে। আপনি দাঁড়ালে কি লড়াইটা জোরদার হতো না? সেটা তো আমি আগেই বলেছিলাম, যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো প্রশ্ন থাকে না। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, স্টেট অফিস সেক্রেটারি আছে, আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি, আমার আবেগ আছে, সব আছে। কিন্তু নওশাদের আইএসএফ এর জন্য নওশাদের জন্য আইএসএফ নয়। বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেবো। হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছে সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্যই দলের সিদ্ধান্ত নিয়েছে, এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম। লোকসভার নজর কি ডায়মন্ড হারবারের দিকেই থাকবে আপনার? শুধু ডায়মন্ড হারবার নয়, যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি। দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফার্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি, মানুষকে যাতে কনভিন্স করাতে পারি। আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি, তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করি। বলছি তাহলে দীর্ঘ টালবাহানার পর শেষমেশ কি দলীয় শৃঙ্খলা কি মান্যতা দিলেন? মান্যতা দিতেই হবে। একটা বাকি সব ল্যাম্পোস্ট আমাদের দলে পায়নি, দল চায়নি, অনুমোদন দেয়নি, আমি কন্টেস্ট করছি। কিন্তু কন্টেস্ট করার সময় যে শক্তি দিয়ে লড়াই করবো, ঝাঁপিয়ে পড়বো ভেবেছিলাম, সারা রাজ্যের আমাদের যেখানে যেখানে আমরা লড়াই করতে চলেছি সমস্ত সিটে একইভাবে শক্তিতে লড়াই করবো। হয়তো ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী কন্টেস্ট করেনি, ঠিক কথা, আইএসএফ কন্টেস্ট করছে, এটা মাথায় রাখা দরকার। আইএসএফ এর ভোটার, ভালোবাসার মানুষ, আইএসএফ এর প্রতি যারা বিশ্বাস ভরসা করছে তারা একইভাবে আমাদের পাশে থাকে। আপনি এর আগে বলেছিলেন, সংবাদ মাধ্যমে বলেছিলেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবো, তার কারণ হচ্ছে তৃণমূলকে বেগ দিতে হবে। বেগ নয়, যে অন্যায় সারা রাজ্যে সংগঠিত হয়েছে তার মূল হোতার মধ্যে একজন তো ওনারা, কারণ যা দুর্নীতি তাই ওনার নাম লিখে আছে। কাকুর ভয়েসে টেস্টের তো রিপোর্ট এখনো এলো না, কবে আসবে জানিও না। তারপরে বলছি যা দুর্নীতি হচ্ছে সব ওনার নাম লিখে আছে। আর ডায়মন্ড হারবারের মডেলের নামে যেভাবে ডায়মন্ড হারবার মানুষ শোষিত হচ্ছে, তার জবাব দেওয়ার জন্য আমি সরাসরি দাঁড়াতে চেয়েছিলাম। আমি দাঁড়াইনি, আমাদের দল দাঁড়াচ্ছে, জবাব আমরা দেব। ডায়মন্ড হারবার বিধায়ক, এই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেবে এই টাকা। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের জানিয়ে রাখি, রাজ্য কেন্দ্র, রাজ্য কোনো বিষয় নিয়ে সংঘাত হলে
কোনো বিষয় নিয়ে সংঘাত হলে সংবিধানকে সামনে রেখে, আর্টিকেলকে সামনে রেখে সুপ্রিম কোর্টে রাজ্য যেতে পারে। এই অভিষেক বাবুরা, এই মমতা ব্যানার্জিরা ইডি যাতে না তদন্ত করে, সিবিআই যাতে না তদন্ত করে, তথা কেন্দ্রীয় এজেন্সি এতে নাম না গলায়, সেই জন্য ছুটে দিল্লিগামী ফ্লাইট ধরে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করে। কিন্তু আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা আমাদের প্রায় 20 লক্ষ শ্রমিক পাচ্ছে না। এই জন্য মায়া কান্না কাঁদছে শ্রমিকদের জন্য, নিজেদের অর্থ রাজ্যের কোষাগার থেকে টাকা দিচ্ছে, কিন্তু কয়েক কোটি অল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না কেন? এই প্রশ্নটাও জনসাধারণের কাছে ছেড়ে দিলাম। কারণ হচ্ছে এই আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজে যদি মামলা করে তৃণমূলের রাঘব বোয়াল বড় বড় নেতারা ফেসে যাবে। কারণ 100 দিনের টাকা এবং আবাস যোজনার দুর্নীতি তো এই বড় নেতারা করেছে। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলে তখন কি হবে? কেন্দ্র থেকে যে টিম ভিজিটে এসেছিলেন 100 দিনের কাজে যে দুর্নীতিগুলো হচ্ছিল, একাধিক ফাইল করে রাজ্যকে দিয়ে গেছিল, উত্তর চেয়েছিল, রাজ্য সরকার উত্তর দেয়নি। সে ফাইল আমার কাছেও আছে, যেগুলো জানতে চেয়েছিল, যেগুলো রিকোয়ারমেন্ট ছিল, যেগুলো জানার ছিল, সেইগুলো কিন্তু সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেনি, ফলে টাকা বন্ধ করেছে। কিন্তু টাকা বন্ধ করেছে যেভাবে আমাদের 100 দিনের কাজ করে যে টাকা পাচ্ছে না, এর দায় কিন্তু কেন্দ্র সরকারকে নিতে হবে। যারা কাজ করেছে তাদের টাকা বোঝাচ্ছে না, এর দায়টা নিতে হবে। কিন্তু যে জায়গায় আসে দাঁড়াচ্ছি, এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে না, এরা রাজ্যের কোষাগার থেকে দিতে প্রস্তুত আছে। কারণ রাজ্যের কোষাগারের টাকা তো আর মমতা ব্যানার্জির পরিবারের টাকা নয়, অভিষেক ব্যানার্জি নিজের পরিবারের টাকা নয়, তো টাকাটা তো আমাদের সবার ট্যাক্সের টাকা, যাচ্ছে উচ্ছন্নে যাক। কিন্তু এটা আমাদের পাওনা যদি কেন্দ্র সরকার আটকে রাখে, সেটা কিসের মুখ্যমন্ত্রী? তুমি লড়াই করে বার করতে পারছো না, তার জন্য প্রভিশন আছে, কোর্টে চলে যাও। সুপ্রিম কোর্টে যেতে পারে আছে সম্ভবত 121 না 131 নম্বর ধারা, এই মুহূর্তে মনে আসছে না, সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যাও। সে করছে না, নিজের কোষাগার থেকে দিচ্ছে। এটা ব্যর্থতা ঢাকার জন্য বাংলার কোষাগার ভাঁড় এমনি শূন্য শূন্য বলছে, তারা অর্থনীতির দুরবস্থার কথা বলছে, কিন্তু 3,600 কোটি টাকা বরাদ্দ করে দিল 100 দিনের কাজের জন্য। ওই টাকাটা তো আমরা কেন্দ্র থেকে পাওনা আমাদের, কেন আমাদের পাওনা ছাড়াও আমরা রাজ্য থেকে দেবো? এই কোশ্চেনটা জনসাধারণকেও তুলতে হবে। না, তাদের কি ধরবো যে আপনি যে দাঁড়ালেন না, তাতে কি বিজেপির সুবিধা হলো? আর সুবিধা হলো, ও ভাবার সময় আছে। 17 বার আমার দাদু, আমার বাবা, আমরা মিলে 17 বার ভোট দিলাম, দেশের পার্লামেন্টে পাঠালাম। আমি দলিত, আমি আদিবাসী, আমি মতুয়া, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি মানুষ। আমার অধিকারের কথা বলার জন্য, আমার চাওয়া পাওয়ার কথা বলার জন্য পার্লামেন্টে পাঠালাম। 17 বার পাঠিয়েছি, এবার 800 বার পাঠাবো আমরা। 17 বার শুধু এই লাভ লসটা আমরা দেখেছি। ও এসে যাবে, ওকে আটকাতে হবে, করতে হবে। এই লাভ লস দেখে দেখে আজকে কি হচ্ছে, আমরা এখানে আমাদের পানি বইছে। এখনো যদি কাল লাভ লস আমি দেখি, কালকে তো আমার মাথার উপর দিয়ে পানি বইবে। এখনো তো আমার এতটুকু ফাঁকা আছে, এখান থেকে আমাকে উঠতে হবে। সুতরাং এবার লাভ লসের জায়গা নয়, আসুন জনগণের উদ্দেশ্যে বলছি, জনগণের জনপ্রতিনিধি যদি তৈরি করে পার্লামেন্টে পাঠাতে চান। কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল, এরা চুপচাপ বসে হাসছিল, কথা বলেনি। আমাদের রাজ্যের গুলো সিএর বিরুদ্ধে বিল পাসের সময় এরা ভোটদান থেকে চলে এসেছিল। একের পর এক জনবিরোধী বিল পাস হয়ে যাচ্ছে, এরা চুপচাপ বসে আছে। আমরা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টের মধ্যে পাঠাবো, সমস্ত অধিকারের কথা যদি যেমন বলবে, চাওয়া পাওয়ার কথা, সাথে সাথে জনগণের জনবিরোধী বিল আসে তার প্রতিবাদ দীপ্ত কণ্ঠে। একা লড়ছেন, সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন, কি আশা করছেন? মানে এত খাটুনি, এত কষ্ট, কি আশা করছেন মানুষের? সমাজ বদলাতে নেমেছে, সমাজ বদলাতে গেলে কষ্ট করতে হবে, প্রয়োজনে পিঠে দিতে হবে, আমরা পিঠে দিচ্ছি। মানে আজ দেখছি আমরা ক্যানিং, কাল মালদা, এই যে জার্নি একার পক্ষে অনেকটা কষ্ট দেয়, কিন্তু এই কষ্টটা নিশ্চয়ই কষ্টের পরে শান্তি। জনগণ ভালোবাসে, ভরসা করে, বিশ্বাস করে এগিয়ে আসছে, শক্তি যোগাচ্ছে। এই জনগণের জন্য লড়াই থাকবে। জনগণ যদি ইচ্ছা করে আমাদেরকে কাজ করার সুযোগ দেয়, কাজ করবে। ডানকুনি থেকে শুনলাম আজকে কিছু মানুষ যোগদান করেছেন। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নির্বাচনের রাজনীতিকে পরাস্ত করার জন্য যারা কোনোদিন রাজনীতির ময়দানে থাকেনি, তারাও যেমন এগিয়ে আসছে, রাজনীতিতে নাম লেখাচ্ছে, একইভাবে বিজেপি এবং তৃণমূল ছেড়ে আইসিএল ছাড়াতে